নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু চিত্র। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হ্যাঁ, যে শুভেন্দু অধিকারী একসময় সামান্য একজন কাউন্সিলর ছিলেন, সেই শুভেন্দু অধিকারী আজকে কাউন্সিলর থেকে রাজ্যের একেবারে প্রশাসনিক প্রধানের পদে শপথ বাক্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে সকলকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে কিউআর কোডটি রয়েছে, এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে আমরা প্রথমে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে চলে যাই এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিচ্ছেন, রাজ্যের নবম মুখ্যমন্ত্রী। এবারে দিদির যুগের অবসান হয়ে পশ্চিমবঙ্গে দাদার যুগের সূচনা হচ্ছে, সেইটার কিছুটা মুহূর্ত আমি আপনাদেরকে দেখাবো, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত উপস্থিত হয়েছিলেন। দেখুন রাজ্যপালের শপথ বাক্য পাঠ করানো শুভেন্দু অধিকারীর কিছুটা অংশ। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। হ্যাঁ, সংবিধানে লেখা রয়েছে যে শপথ বাক্যটি শুভেন্দু অধিকারী পাঠ করলেন, এটা কিন্তু কোনো বিজেপি নেতার শপথ বাক্য নয়। এটা আমার আপনার পছন্দ করুন না করুন সেই ব্যক্তির শপথ বাক্য, যিনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই শপথ বাক্য পাঠ পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার, মুখ্যমন্ত্রীর চেয়ার পর্যন্ত পৌঁছানোর শুভেন্দু অধিকারীর লড়াইটা, সেটা কিন্তু নিতান্তই খাটো ছিল না, ছোট ছিল না। হ্যাঁ, আমরা সকলে, বাংলার অর্ধেক মানুষ, প্রায় 2,40,00,000 মানুষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে গিয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোট দিয়েছে। শুভেন্দু অধিকারীকে বহু মানুষ কখনো রাঁচিতে যাওয়ার কথা বলেছে, কখনো তার মেন্টাল ডিস্টারবেন্স রয়েছে, এই সমস্ত কথা বলেছে, কিন্তু আক্ষরিক অর্থে এই যে জয়, এই জয়টা তো শুভেন্দু অধিকারীর, এটা মেনে নিতে হবে। এবং তিনি একেবারে শূন্য থেকে শুরু করে আজকে রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তায় পৌঁছেছে, যেভাবে ঠিক একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন। তাই শুভেন্দু অধিকারীর এই লড়াই, এই লড়াইটাই নিতান্তই ছোট নয়। আমরা একবার চট করে দেখে নেব শুভেন্দু অধিকারীর এই লড়াই, আজকে যে মুখ্যমন্ত্রীর চেয়ার পর্যন্ত পৌঁছানো, সেটা কিভাবে সম্ভব হয়েছে। 1970 সালের 15ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ হয়। অর্থাৎ আপনারা সকলেই জানেন, মেদিনীপুরের যে কাঁথি রয়েছে সেখানকার অধিকারী পরিবার, আর সেই অধিকারী পরিবারের কংগ্রেসের তখনকার দিনের বৃহত্তম নেতা শিশির অধিকারী মহাশয়ের মেজ পুত্র হিসাবে শুভেন্দু অধিকারীর জন্মগ্রহণ হয়। আর এই শুভেন্দু অধিকারী রাজনৈতিক পরিবারে যেহেতু জন্মগ্রহণ করেন, রক্তে রাজনীতি, তখন থেকেই তিনি বাড়িতে পরিবারের রাজনীতি দেখছেন এবং 1989 সালে শুভেন্দু অধিকারী যোগদান করেন সরাসরিভাবে কলেজ রাজনীতিতে, ছাত্র পরিষদে। তখনও তৃণমূল কংগ্রেস গঠন হয়নি। শুভেন্দু অধিকারী সেই সময় কংগ্রেসের যেটা ছাত্র শাখা, ছাত্র পরিষদে যোগদান করেন এবং এরপরেই তার রাজনীতিতে হাতে করি। 1995 সাল শুভেন্দু অধিকারী কাঁথি পুরসভার প্রথম পৌরপিতা হিসাবে নিজের নাম জনপ্রতিনিধি হিসাবে তোলেন। অর্থাৎ 1995 সালেই শুভেন্দু অধিকারী প্রথম নির্বাচনে দাঁড়ান এবং কংগ্রেসের টিকিটে সেই সময় দাঁড়িয়ে 1995 সালে কাঁথির পুরসভা থেকে তিনি জয়লাভ করেন। কাঁথির পুরসভার প্রথম জনপ্রতিনিধি তিনি নিজেকে তৈরি করেন। কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত শুভেন্দু অধিকারী এই নামটার সঙ্গে কেউ খুব একটা পরিচিত ছিল না। কে শুভেন্দু অধিকারী কেউ জানতও না সেই সময়। একেবারে অন্ধকারের মধ্যে সেই নামটা ছিল, একটি ছোট্ট জেলার, ছোট্ট জায়গার, ছোট্ট পৌরসভার একজন সাধারণ মেম্বার। কিন্তু শুভেন্দু অধিকারী এই নামটা রাজ্যের রাজনীতিতে আলোচনায় আসলো কবে? সেই সালটা হচ্ছে 2007। হ্যাঁ, 2007 সালের নন্দীগ্রামের সেই আন্দোলন আপনারা সকলেই জানেন, যে নন্দীগ্রামের যে জমি আন্দোলন রয়েছে, যেখানে তৎকালীন বুদ্ধদেবের সরকার, বামফ্রন্ট সরকার, সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস গঠন হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার, শিশির অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী সমেত সকল অধিকারী পরিবারের মেম্বারেরা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেস সেই সময় রাজ্যে একটা বিরোধী দল, আর এই বিরোধী দলের বিরোধী আন্দোলন তৈরি হলো নন্দীগ্রামের মাটিতে। আর এই নন্দীগ্রামের মাটিতেই ব্যাপকভাবে নন্দীগ্রামের আন্দোলনে কার্যত নিজের জাত চেনালেন যে তিনি একজন লড়াকু নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আন্দোলনে মুহুর মুহুর তখন লাশ পড়ছে, নন্দীগ্রামের আন্দোলনে তখন চারিদিকে পুলিশের গুলি, আর জমি
জমি রক্ষার জন্য মানুষ ছোটাছুটি করছে, সেই সময় সেই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে শুরু করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের সমস্ত টেলিভিশনে সেই ছবি টেলিকাস্ট হলো এবং এই যে লড়াই, এই লড়াইয়ে উঠে এলো এক নাম, নতুন নাম, যুব নেতা নাম, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই 2007 সাল থেকে শুভেন্দু অধিকারী মানুষের নজরে আসে, তৃণমূল কংগ্রেসের নজরে আসে এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতে শুরু করেন যে রাজ্যে এই যুব নেতার মুখকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই 2009 সাল যখন সিঙ্গুর আন্দোলন ঘটছে এবং লোকসভার নির্বাচন চলছে, সেই সময় শুভেন্দু অধিকারীকে দেওয়া হলো লোকসভার টিকিট। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তমলুক থেকে টিকিট দিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং তৃণমূল কংগ্রেসের সেই সময় তমলুকে সিপিএম এর বিরোধী প্রার্থী ছিলেন লক্ষণ শেঠ, যার নাম শুনলে আচ্ছা আচ্ছা লোকের প্যান্ট ঢিলা হয়ে যেত। সেই লক্ষণ শেঠকে এই তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়ানো শুভেন্দু অধিকারী একেবারে হেলায় হারিয়ে দিলেন। তমলুকে সেই দিন শুভেন্দু অধিকারী জিতলেন সেই সিট এবং তৃণমূল কংগ্রেস একটা সাংসদ পেল এবং সেই সাংসদ একজন যুবক হিসাবে রাজ্যে নতুনভাবে উঠে আসতে শুরু করলো, যার নাম শুভেন্দু অধিকারী। মনে রাখবেন 2009 সালে লক্ষণ শেঠের মতো নেতাকে হারানো চারটিখানি ব্যাপার ছিল না। আর এই হারানোর পেছনে অন্যতম কাণ্ডারি যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনীতি ছিল, ঠিক সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যেভাবে মানুষের পাশে এই আন্দোলনকে গড়ে তুলেছিল, সেটাও কিন্তু কম ভূমিকা পালন করেনি। এরপরে এলো সালটা 2014। শুভেন্দু অধিকারী এই মাঝে পরিপক্ক একজন রাজনীতিবিদ তৈরি হয়ে গিয়েছেন। 2009 সাল থেকে 2014 সালে এই 5 বছরে নিজেকে একেবারে ঝানু রাজনীতিবিদে তৈরি করে নিয়েছেন। 2014 সালেও শুভেন্দু অধিকারী আবার দাঁড়ালেন লোকসভা নির্বাচনে, তখনও তিনি অত্যন্ত সহজে জিতলেন। এরই মাঝে রাজ্যে কিন্তু পালা বদল হয়ে গিয়েছে। 2011 সালে নতুন মুখ্যমন্ত্রী পেয়েছে রাজ্য। তৎকালীন সিপিএম সরকারকে সরিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সাংসদ বানালেও 2016 সালের নির্বাচন হলেও শুভেন্দু অধিকারীর গুরুত্ব আরো বাড়লো তৃণমূল কংগ্রেসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন যে এই শুভেন্দু অধিকারীকে আর শুধু শুধু দিল্লিতে বসিয়ে রাখলে চলবে না, রাজ্যের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ হিসাবে উঠে আসছিল সেই সময় শুভেন্দু অধিকারী। আর এই শুভেন্দু অধিকারীকে 2014 সালে লোকসভার নির্বাচনে জয়লাভের পরেও 2014 সালে তাকে লোকসভা থেকে পদত্যাগ করানো হলো এবং বিধানসভায় তাকে নিয়ে আসা হলো। অত্যন্ত সহজেই 2016 সালের বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো। মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে নতুন মিনিস্টার যুক্ত হলো, যার নাম শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে তিনি পরিবহন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত অত্যন্ত ভালোভাবে নিজের দায়িত্ব পালন করলেন। কিন্তু এর মধ্যেই তৃণমূল অন্দরে একটা অশনি সংকেত, এর মধ্যেই তৃণমূল অন্দর ভেতরে ভেতরে ভাঙছে। শুভেন্দু অধিকারী সেই সময় রাজ্যের যুব তৃণমূলের সভাপতি, আর নতুন একটি সংগঠনও সেই সময় তৃণমূল কংগ্রেস খুললো, যার নাম তৃণমূল যুবা। অর্থাৎ পরিষ্কার অর্থে সেই সময় উঠে আসছেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রাজনৈতিক মহলে যদি কান পাতা যায়, শুভেন্দু অধিকারীর কথা যদি শোনা যায়, অভিষেক ব্যানার্জির কথা যদি শোনা যায়, এইখান থেকেই আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হতে থাকে তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। শুভেন্দু অধিকারী যিনি এতদিনে রাজ্যের দ্বিতীয় হেভিওয়েট মুখ হয়ে উঠেছেন, রাজ্যের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটাই কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কেউ তৃণমূল কংগ্রেস দলের মুখ হতে পারে, তাহলে দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড হিসাবে শুভেন্দু অধিকারীর নামই সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ভেসে উঠতে লাগলো। সেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সময় সম্ভবত গুরুত্ব বাড়ানোর দলের অন্দরে চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা শুভেন্দু অধিকারী মেনে নিতে পারেননি, কারণ সেই সময় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে একজন দাবিদার ছিলেন যে তৃণমূল কংগ্রেসের দায়িত্বভার সামলাবেন। তাই শুভেন্দু অধিকারী এটা মানতে পারলেন না। তাদের দলের মধ্যে প্রচন্ড একটা ক্ল্যাশ তৈরি হলো এবং 2019 সালের এই লড়াই কার্যত গিয়ে থামলো 2020 সালে। 2020 সালে শুভেন্দু অধিকারী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। রাতারাতি সমস্ত যে তার পদ রয়েছে, অর্থাৎ বিধায়ক পদ থেকে শুরু করে মন্ত্রিত্বের পদ, সমস্ত কিছু থেকে ইস্তিফা দিলেন এবং অমিত শাহকে সামনে এনে তিনি বিজেপিতে যোগদান করে ঘোষণা করলেন যে এই তৃণমূল কংগ্রেসকে এবারে আমি উৎখাত করব এবং তার প্রধান রাগ তিনি সেই সময় ব্যক্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের উপর।
রাজনৈতিক মহলে এখনো কান পাতলে শোনা যায় 2020 সালের 19শে ডিসেম্বর যেদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করছেন আনুষ্ঠানিকভাবে, সেই যোগদানের আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী, প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হেভিওয়েট সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে অনেক মিটিং হয়েছিল শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য। কিন্তু শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ মহলে একটাই কথা বলেছিলেন, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান প্যারাশুটের মাধ্যমে করানোর চেষ্টা চলছে এবং প্রশান্ত কিশোরের যে লজিক এই দলে আনা হচ্ছে সেটা তিনি মানতে পারছেন না, তাই তিনি আস্তে আস্তে এই দল থেকে দূরত্ব সৃষ্টি করে বিজেপির দিকে পা বাড়ালেন। এর পরের কাহিনী তো আপনাদের সকলেরই জানা। 2021 সালে শুভেন্দু অধিকারী বিজেপির টিকিটে দাঁড়ালেন, বিজেপির মুখ হলেন, প্রবল চারিদিকে বিজেপির হয়ে ব্যাট করলেন, সভা করলেন, বিজেপি জিন্দাবাদ বললেন। কিন্তু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আবার গঠন হলো, কিন্তু অদ্ভুতভাবে শুভেন্দু অধিকারী পরিণত হলেন জায়েন্ট কিলারে। মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বললেন আমি দাঁড়াবো। কার্যত রাজনৈতিক মহলে অনেকেই ধারণা করেন যে শুভেন্দু অধিকারীর কেরিয়ার কার্যত শেষ করে দেওয়ার ইঙ্গিত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নন্দীগ্রামে। কিন্তু নন্দীগ্রামের যে ফল হলো সেটা শুভেন্দু অধিকারী সেখানে 1956 ভোটে জয়লাভ করলেন এবং জায়েন্ট কিলার হিসাবে ভারতবর্ষের মানচিত্রে, পলিটিক্যাল মানচিত্রে উঠে এলেন। যদিও নন্দীগ্রামের সেই জয়লাভটি আজও পেন্ডিং রয়েছে আদালতে, কারণ সেটা নিয়ে আজ পর্যন্ত কোনো রকম সঠিক ধারণা পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেস বলছে যে সেটা লোডশেডিং করে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন। শুভেন্দু অধিকারী বলছেন আমি শেষ রাউন্ডে জিতেছি। আদালত পর্যন্ত গড়িয়েছে ঝামেলা, কিন্তু তার কোনো রকম নিস্তার বা কোনো রকম ফলাফল সেটা আজ পর্যন্ত বাংলার মানুষ জানতে পারেনি। কিন্তু রেজিস্টার্ড হয়ে রয়েছে যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় নামে এক জায়েন্ট হেভিওয়েট মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন এবং শুভেন্দু অধিকারীর এই হারানোটাই বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর যে উচ্চতা সেটা আরো বাড়িয়ে ফেলে। তবে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের সব থেকে কঠিন সময় যদি বলতে হয় তাহলে বলতে হবে এই 5 বছর। এই যে গত 5 বছর, এই গত 5 বছরে যখন তিনি বিরোধী দলনেতা হিসাবে নিজের দায়িত্ব সামলালেন, বিরোধী দলনেতা থেকে আজকে সে যে মুখ্যমন্ত্রীর পদে পৌঁছালেন, এই 5 বছরটা শুভেন্দু অধিকারীর লড়াইয়ের সব থেকে কঠিন 5 বছর ছিল। কারণ এতদিন শুভেন্দু অধিকারীকে সেই প্রবল শক্তির বিরুদ্ধে লড়তে হয়নি যে শক্তির বিরুদ্ধে এই 5 বছর তাকে লড়তে হয়েছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের হাওয়া, দিকে দিকে শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন তার মানসিক চিকিৎসার কথা তুলে মানুষ আওয়াজ তুলছে। শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে চারিদিকে তাকে আক্রমণ করা হচ্ছে। বিভিন্ন মুসলিম পাড়ায় যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন তখন মুসলমানরা তাকে ধাওয়া করছে গাড়িতে। এমনও দৃশ্য বারবার পশ্চিমবঙ্গে উঠে এসেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মেদিনীপুরে গিয়েছেন, মেদিনীপুরে সেবাশ্রয় ক্যাম্প করেছেন। শুভেন্দু অধিকারীর যে মেদিনীপুরের গড় সেটাকে কার্যত তিনি একেবারে ধূলিসাৎ করে দিতে চেয়েছেন। এরই মাঝখানে শুভেন্দু অধিকারীর নামে 28টা ক্রিমিনাল কেস রেজিস্টার্ড হয়েছে। চারিদিকে শুভেন্দু অধিকারীকে আদালতে গিয়ে বারবার নিজের সুরক্ষা কবচ নিতে হয়েছে। সমস্ত কিছু এই ঘটনা বারবার ঘটেছে। উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে নিজের উন্নয়নমূলক কাজ করছে। বাংলার মানুষকে কখনো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, কখনো স্বাস্থ্য সাথী দিচ্ছেন, কখনো দিচ্ছেন যুব সাথী, কখনো দিচ্ছেন সবুজ সাথী, কখনো দিচ্ছেন সমব্যথী একাধিক প্রকল্পে এই রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তার ভোট ব্যাংকের দিকেই কিন্তু আটকে রেখেছেন। শুভেন্দু অধিকারীর রাস্তা ধীরে ধীরে সংকীর্ণ হচ্ছে, চারিদিকে প্রতিবাদ, চারিদিকে শুভেন্দু অধিকারীর নামে একটা ধিৎকার ধ্বনি চলছে, চারিদিকে সাধারণ মানুষ যে প্রকল্প পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। এই সমস্ত কিছু ভোট বাক্সে পড়লো 2024 সালে, যখন 2024 সালে বিজেপির 18টা এমপি থেকে নেমে চলে এলো 12টায়, আর তৃণমূল কংগ্রেস পৌঁছে গেল একেবারে 29টায়। আর এই সময় বিজেপি দলটার মধ্যেই কিন্তু অন্দরমহলে ব্যাপক একটা অশান্তি লেগে গেল। কার্যত দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এই দুই লবির মধ্যে প্রচন্ড লড়াই, এবং দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীদের যেই ঠান্ডা লড়াই, তাতে বিজেপির যে সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে বিধায়কেরা ছিল তারাও আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের দিকে ঝাঁপাতে শুরু করলো। তবে এত কিছুর মাঝেই বিজেপি যখন ভাঙছে, বিজেপি যখন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বাংলার মানুষ থেকে শুরু করে বাংলার টেলিভিশন মিডিয়া সকলেই বুঝতে পারছে 2026 সালে আবার তৃণমূল কংগ্রেসই হয়তো আসবে। কারণ বিজেপি আজকে পশ্চিমবঙ্গে কার্যত ছন্ন ছাড়া, এবং শুভেন্দু অধিকারী যে ধরনের একাধিক মন্তব্য করছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মহিলাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে সমর্থ হচ্ছেন যে এই শুভেন্দু অধিকারী বা বাংলার বিজেপি কার্যত মহিলা বিরোধী। আর এই সকল কিছু দেখে শুভেন্দু অধিকারী কিন্তু পিছিয়ে যাননি, তবুও তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। কারণ তার মনে একটা বিশ্বাস ছিল, যেভাবে দিল্লিতে জয়লাভ বিজেপি করেছে সরকার উল্টেছে, যেভাবে বিহারে জয়লাভ বিজেপি করেছে সরকার উল্টেছে, যেভাবে হরিয়ানাতে সরকার উল্টেছে বিজেপি জিতেছে, যেভাবে উড়িষ্যাতে সরকার উল্টেছে বিজেপি জিতেছে, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গেও সরকার উল্টাবে। তার কারণ এখানে অনেক অবৈধ বাংলাদেশি রয়েছে, আর এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে পশ্চিমবঙ্গের সরকার উল্টাবে। এই করতে করতেই রাজ্যে মুখ্য নির্বাচনী যিনি কমিশনার রয়েছেন
ভারতবর্ষের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গণেশ কুমার তিনি পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করলেন। ব্যাস, এসআইআর লাগু করার সাথে সাথেই খেলা টাকার জুতো উল্টে গেল। দিকে দিকে মানুষের লাইন পড়লো যে তারা কেউ বাংলাদেশি নয় সেটা জানানোর জন্য। দিকে দিকে মানুষের লাইন পড়লো যাতে তাদের নাম ভোটার লিস্ট থেকে না কাটা যায়। কিন্তু এত কিছুর পরেও 91 লক্ষ নাম পশ্চিমবঙ্গের এসআইআর লিস্টে বাদ পড়লো এবং এই ভোটে প্রায় 27 লক্ষ মানুষ নিজেদের মতদান ভোটে কিন্তু করতে পারলো না। 27 লক্ষ মানুষকে নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রেখেই নির্বাচনের যে লিস্ট রয়েছে অর্থাৎ ভোটার লিস্ট সেটা সিল করে দিল নির্বাচন কমিশন। রাজ্যে তাৎপর্যপূর্ণভাবে অদ্ভুতভাবে 2 দফায় নির্বাচন হলো, যা আগে কখনো কোনোদিনও হয়নি, এবং রাজ্যে ব্যাপকভাবে পহরা দেওয়া হলো। যেটা বিজেপি বারবার দাবি করেছিল, শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছিলেন যে এই পশ্চিমবঙ্গে তৃণমূল নাকি ভোট হতে দেয় না, তৃণমূল মানুষকে ভয় দেখায়, সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না। বহু জায়গায় এমন চিত্র উঠেও এসেছে, আবার বহু জায়গায় মানুষের সমর্থনও তৃণমূল কংগ্রেসের প্রতি দেখা গিয়েছে। এই সকল কিছুকে মাথায় রেখে নির্বাচন কমিশন বলল আমরা একেবারে শান্তিপূর্ণ নির্বাচন করব। কার্যত ভারতবর্ষের ইতিহাসে প্রায় 3 লক্ষ সৈন্য পশ্চিমবঙ্গে নামানো হলো, নির্বাচন হলো, নির্বাচনে একটাও রক্ত ঝরলো না। এবং তারপরে নির্বাচনের যে ফল এলো 4 তারিখে, সেটাতে দেখা গেল যে কার্যত যে ফলটা মানুষ আজ থেকে 6 মাস আগেও আশা করেনি সেই ফলটাই পশ্চিমবঙ্গে হলো। এবং বিজেপি পশ্চিমবঙ্গে প্রায় 206টা সিট নিয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করলো। ভারতবর্ষের ইতিহাসে প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জির যে মাটি পশ্চিমবঙ্গ, সেখানে বিজেপির পদ্ম ফুটলো। আর এই পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির পদ্ম ফোটানোতে শুভেন্দু অধিকারীর ভূমিকা কিন্তু ফেলে দেওয়া যায় না। কারণ বিজেপির যত নেতা পশ্চিমবঙ্গে ছিল, এতটা অ্যাগ্রেসিভলি, এতটা ডাইনামাইক এবং এতটা বক্তৃতা দেওয়ার কৌশল, কাউকে একেবারে চাঙ্গা করে দেওয়ার কৌশল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কৌশল, একেবারে সংগঠনের মধ্যে প্রবেশ করে দেওয়ার কৌশল, এবং সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের যে অন্দরের কর্মীরা রয়েছে তারা কিসে ভাঙবে, কিসে মচকাবে, কোন নেতার বাড়িতে ইডি সিবিআই গেলে তৃণমূল কংগ্রেস ভেঙে পড়বে, এই যে গোপন তথ্য, এটা কিন্তু শুভেন্দু অধিকারী অত্যন্ত ভালোভাবে জানতেন। তাই শুভেন্দু অধিকারীর যে লড়াই এই 5 বছরে, সেই 5 বছরের লড়াইকে অবশেষে বিজেপি স্বীকৃতি দিল এবং বিজেপি তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে সেখান থেকে ঘোষণা করলো যে এবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী আরো ইতিমধ্যে একটা মাইলস্টোন গঠন করে ফেলেছে, যেটা হচ্ছে জায়েন্ট কিলার হিসাবে তিনি 2 বার উঠে এসেছেন, একবার নন্দীগ্রামে আর ভবানীপুরে, আর একবার তিনি হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই হারের পেছনে তার নাকি কোনো রকম অভিযোগ রয়েছে, শঙ্কা রয়েছে, কিন্তু আজকের দিনে নির্বাচন কমিশনে যখন রেজিস্টার্ড হয়ে গিয়েছে, যতই শঙ্কা থাকুক সেটা নিয়ে তো সাধারণ মানুষ আর কিছু করতে পারবে না। তাই রেজিস্টার্ড অফিসিয়ালি শুভেন্দু অধিকারী 2 বারের জন্য জায়েন্ট কিলার হিসাবে উঠে এসেছেন এবং শুভেন্দু অধিকারীকে তার পুরস্কার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে দিলেন। আর সেদিনের সেই 1995 সালের প্রথম জনপ্রতিনিধি হিসাবে হাতেখড়ি হওয়া শুভেন্দু অধিকারী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মানুষের শিখরে পৌঁছানোটা অত্যন্ত সহজ হয় শুনেছি, শিখরে টিকে থাকাটা সব থেকে বড় কঠিন প্রশ্ন হয়ে ওঠে। এই শুভেন্দু অধিকারী কিভাবে শিখরে টিকে থাকবেন সেটাই দেখার বিষয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে প্রকল্পগুলো চালু করেছিলেন, সেই প্রকল্পগুলোর কাউন্টার করেই বিজেপি ভোটে জয়লাভ করেছে পশ্চিমবঙ্গে। শুভেন্দু অধিকারী সেই সমস্ত বিষয়কে কোট আনকোট বারবার আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের শিল্প নিয়ে কথা বলেছেন, শুভেন্দু অধিকারী রাজ্যের শিক্ষা নিয়ে কথা বলেছেন, শুভেন্দু অধিকারী রাজ্যের কর্মসংস্থান নিয়ে কথা বলেছেন। সমস্ত কিছু কথা বলে আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী আগামী দিনে যে প্রতিশ্রুতিগুলো বাংলার মানুষকে দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো কতটা পালন করতে পারবেন সেটাই সব থেকে দেখার বিষয়। যদিও এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে শুভেন্দু অধিকারীকে বিচার করা, কারণ যে কোনো নতুন সরকার গঠন হওয়ার পরে কম করে 6 মাস অন্তত তাকে সেটেল হতে সময় লাগবে। আর এই সময়টা অবশ্যই বাংলার মানুষ হিসাবে সকলের দেওয়া উচিত, দেখা উচিত। আর শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক উত্থান, একেবারে কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী হওয়া, সেটার জন্য আমাদের পক্ষ থেকে থাকলো অভিনন্দন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।